কিছু ব্যক্তি আছে যারা আমার মাথার পাগড়ি, দাড়ি, টুপি, পাঞ্জাবি, জুব্বা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নতি লেবাসের সাথে তাদের একটা দুশ্মনী ভাব আছে, এটা স্পষ্ট। তারা এটাকে ব্যবহার করছে। আমার মা এত কান্না করছেন, আমার অর্ধাঙ্গিনী সে এত কষ্ট পাইছে, এত নামাজ পড়ছে, আল্লাহর কাছে চাইছে, আমিও চাইছি। আমার অনেক বুজুর্গ ব্যক্তিরা আছেন, তাদেরকে আমি বলছি, তারা কাবা শরীফে যে আমার জন্য দোয়া করছেন। ব্যক্তি গাজী সালাউদ্দিন তানভীর এখানে কোনো রকমেই টার্গেটেড না। এখানে টার্গেটেড ছেলে হলো জাতীয় নাগরিক পার্টি এনসিপি, যাদের পুরো নেতৃত্বটা আসছেই হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব থেকে। এগুলো কেন লিখতাম জানেন? কারণ আমাকে তো শক্ত থাকতে হবে। আমি তো ওই অভিযোগের ধারে কাছেও নাই। প্রথম যেদিন আমি দুদকে ডাকা হয়েছিল জিজ্ঞাসাবাদ করার জন্য, আমি যখন বের হচ্ছিলাম তখন প্রায় 150 থেকে 200 কোনো একটা নির্দিষ্ট দলের কর্মীরা সেখানে অবস্থান নিচ্ছিল, এবং আমি যখন বের হয়েছিলাম আমাকে মারার জন্য তেড়ে আসতেছিল। বারবার শব্দটা আসতেছিল এনসিপির কেন্দ্রীয় নেতৃত্বের দ্বারা এটা ঘটছে। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আজকে স্টুডিওতে আছেন এনসিপির সাবেক তুমুল আলোচিত সমালোচিত সাময়িক অব্যাহতি পাওয়া নেতা গাজী সালাউদ্দিন তানভীর। সম্প্রতি যার বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা আদালত কর্তৃক তুলে নেওয়া হয়েছে, এবং আমরা সবাই জানি তিনি গত বছর ইন্টারিম সরকারের সময়ও অনেক বেশি আলোচনা হয়েছে তাকে নিয়ে। গত 2 দিন ধরেও সংবাদ মাধ্যমে তার বিষয়ে সংবাদ এসেছে। উনি আমাদের সাথে আছেন। আমরা ওনার বিষয়ে উত্থাপিত যে অভিযোগ আর সাম্প্রতিক আদালতের এই আদেশ, এই সকল বিষয় নিয়ে কথা বলবো। সালাউদ্দিন ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ, প্রথমত ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দ্বিতীয়ত বলবো যে অনেক বেশি আলোচিত সমালোচিত একটা বিষয় আপনি, এবং আপনাকে নিয়ে সাবেক সরকার যে পরিস্থিতি সময়টা ছিল, এই বিষয়গুলি থেকে আপনি একরকম অব্যাহতি পেয়েছেন। জি আলহামদুলিল্লাহ। এটা কি মানে একেবারে নিরেট অব্যাহতি, নাকি আপনার সরকার তৎকালীন সময়ের কোনো ধরনের প্রভাব? সুন্দর কথা। আসলে অনেকেই এটা জানতে চায়। আসলে যদি প্রভাব বিস্তার করার জন্যই হতো, বা প্রভাব বিস্তার করে নিজেকে বাঁচানোর অবস্থায় হতো, তাহলে তো এই ঘটনা পর্যন্তই ঘটার সুযোগ থাকতো না। যে প্রভাব বিস্তার করে সেখান থেকে বেঁচে ফিরতে পারে, তাহলে তো সে প্রভাব বিস্তার করে এই ঘটনাটা প্রকাশ করতেও বাধা দিতে পারে। যেমন আমরা অনেক ধরনের ঘটনা দেখি, অনেক 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 ধরনের পত্রপত্রিকায় খবর আসে, পরের দিনই দেখা যায় সেটা গায়েব হয়ে যায়। একটা দুটা চ্যানেল, একটা দুটা পত্রিকায় হয়তো খবর আসছে, পরে দেখা যাচ্ছে যে আর কোনো পত্রিকায় সেটা আসতেছে না। অথচ সবাই মনে করতেছে আরে এটা তো মনে হয় সত্য, কিন্তু তাহলে আসলো না কেন? তো এগুলোকে বলে ওইরকম, যেটা আমরা সাধারণত গত 17 বছর দেখছি, গত 1.5 বছরের আগে ওই রেজিমের সময়, আওয়ামী রেজিমের সময় দেখছি। কিন্তু আমার ক্ষেত্রে যে বিষয়টা হয়েছে, যে মিডিয়া ট্রায়ালটা হয়েছে, তো কোনো মিডিয়া বা কোনো পত্র-পত্রিকা, সেটা অফলাইন, অনলাইন যেটাই হোক, কেউ কখনো এটা বলতে পারবে না যে সরকারের পক্ষ থেকে, অথবা আমি ব্যক্তির পক্ষ থেকে, অথবা আমার দল এনসিপির পক্ষ থেকে কাউকে এ ধরনের কোনো কিছু চাপ দেওয়া হইছে। শুধুমাত্র মিডিয়ায় খবরটা প্রকাশের ক্ষেত্রে বলতেছি। তাহলে যদি এখানেই যদি না করা হয়, এই খবরটা এতভাবে প্রচারিত হচ্ছে, একটা ভিত্তিহীন খবর, অসত্য খবর, কোনো দলিল ছাড়া, প্রমাণ ছাড়া, শুধুমাত্র একটা দুটা পত্রিকায় যেটা লিখছে, আপনি যদি খেয়াল করেন, ১ম এ আমার বিষয়ে যে অভিযোগগুলো আসছিল, সেগুলো সব কপি পেস্ট ছিল খবরগুলো। মানে তাহলে আমি যদি আরো একটু স্পেসিফিকলি বলি, হ্যাঁ, ডিসি নিয়োগে জি, তদবির বাণিজ্য, জি, এনসিটিভির যে কাগজ সেটা কেনার ক্ষেত্রে যে 400 কোটি টাকার জি, কমিশন। জি। সো এই এক্সাক্ট অভিযোগগুলি খুব বেশি আপনার বিরুদ্ধেই এই দুটাই ফলাফল। মূলত হ্যাঁ। বেশি আলোচনার মধ্যে ছিল। তো আ প্রভাব খাটানোর বিষয় যদি থাকতই, তাহলে এগুলো আসলে প্রকাশ পাওয়াটাই অনেক কঠিন হতো। আর সেটা দুদক পর্যন্ত যেতই না। কারণ দুদকে তো কত বিষয়ে কত ধরনের অভিযোগ পড়ে আছে। সবগুলো নিয়ে তারা এরকমভাবে কাজও করে না। আবার অনেক কিছু আছে তারা স্বপ্রণোদিত হয়ে করে। কখনো সরকার করতে বলে, কখনো বেশি পরিমাণ অভিযোগ পেলে করে। তো শুনছি যে কিছু দুষ্কৃতিকারী রাজনীতিবিদের প্ররোচনা ছিল এর পিছনে। এ এবং দুদককে একরকম বাধ্যও করা হইছে। যেরকম কিছুদিন আগেই, গত ২ দিন আগেও আমরা দেখছি যে আমাদের একজন সাবেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি জাতীয় নাগরিক পার্টির বর্তমানে মুখপাত্র হিসেবে কাজ করতেছেন, তার ব্যাপারেও অভিযোগ দেওয়ার জন্য একদল লোক মব করছে দুদকের মধ্যে যেয়ে। তো এ ধরনের কাজ কিন্তু আমারও ক্ষেত্রে হইছে। আমার খেয়াল আছে ১ম যেদিন আমি দুদকে আমাকে ডাকা হয়েছিল জিজ্ঞাসাবাদ করার জন্য, আমি যখন বের হচ্ছিলাম তখন প্রায়
150 থেকে 200 কোন একটা নির্দিষ্ট দলের হচ্ছে কর্মীরা সেখানে অবস্থান নিছিল এবং আমি যখন বের হয়ে আসলাম আমাকে মারার জন্য তেড়ে আসতেছিল। তো ওই ভিডিও ফুটেজ বেশ কয়েকটা মিডিয়া চ্যানেলেও ওটাও দেখাইছে যে তার আমার প্রতি মারমুখী হয়েছে। তো এইটা তো তারা করে আসছে ওই সময়। যে এই জন্য আমি বলতেছি আসলে যদি প্রভাব বিস্তার করারই ব্যাপার থাকতো তাহলে দুদক পর্যন্ত গড়াইতেও না, বা প্রভাব বিস্তার যদি দুদক পর্যন্ত গড়ানোর পরেও যদি প্রভাব বিস্তার করা যেত তাহলে তো আমার ইন্টারিম গভর্নমেন্টের সময় ১-২ মাসের মধ্যে ১০-১৫ দিনের মধ্যে, যেমন আমরা দেখলাম না গত ২ দিন আগে একজন কোন এক বর্তমান সরকারি দলের একজন কর্মীকে আটক করা হয়েছে, মাত্র ১৬ ঘন্টার মধ্যে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে আমার ক্ষেত্রে তো তাই হতো। প্রভাব তো বিস্তার এভাবে করা হয়। আচ্ছা, তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন দুদক একদম স্বাধীনভাবে হ্যাঁ, তাদের কাজটি করেছে এবং জি, আপনাকে নিষ্পত্তি যদি বলি বা দায়মুক্তি যদি বলি যে অব্যাহতি সেটা দিয়েছে তারা এটা। আচ্ছা, আর যদি আমাদের দর্শকদের জন্য একটু স্পষ্ট করেন, সেটা হলো যে দুদক আপনার বিরুদ্ধে আসা অভিযোগগুলি তদন্ত করা শুরু করলো, স্পেসিফিকলি তো কোনো মামলা হয়নি আপনার বিরুদ্ধে, রাইট? না, দুদকের হচ্ছে নিয়ম আমিও জানতাম না। কিন্তু এই পরিস্থিতির মধ্যে পড়ার কারণে এটা আমার একটা অভিজ্ঞতা হলো। আর আমি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করব এই ধরনের অভিজ্ঞতা আর কারো লাইফে না আচ্ছা। হোক। কারণ হচ্ছে দুদকের সুবিধা হচ্ছে যে কারো ব্যাপারে যদি কোনো অভিযোগ আসে, সেই অভিযোগটা তারা আগে অনুসন্ধান করে। অনুসন্ধান করার জন্য একটা পত্র দেওয়া হয় ওই ব্যক্তিকে এবং তার কাছ থেকে সর্বাত্মক সহযোগিতা চাওয়া হয়। যদি সহযোগিতা না করে তাহলে বোঝা যাবে যে সে এটার দ্বারা অভিযুক্ত। তাকে তারা গ্রেপ্তার করতে পারে অথবা মামলা দিতে পারে। কিন্তু যতক্ষণ পর্যন্ত অনুসন্ধান চলে সে যদি সহযোগিতা করতে থাকে, অনুসন্ধান শেষ হওয়ার আগ পর্যন্ত তাকে কখনো গ্রেপ্তারও করা হয় না বা মামলাও দেওয়া হয় না। তো আমি সর্বাত্মক সহযোগিতা করেছি। শেষ পর্যন্ত সহযোগিতা করছি। আমার পরিবার, তারপরে হচ্ছে আমার ব্যক্তি, আমার ওয়াইফ, তারপরে আমার হচ্ছে শ্বশুরবাড়ি, বাবার সব জায়গা থেকেই তারা বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত সংগ্রহ করছে। তাদের নিজস্ব আ মানে যেভাবে তারা অনুসন্ধান করা দরকার সেভাবে করছে। হয়তো কখনো কোনো বাহিনীরও সহযোগিতা নিতে পারে। তো আমি সেগুলো সবগুলোতে সহযোগিতা করছি। তো যার কারণে তারা আমাকে শেষ পর্যন্ত তাদের সহযোগী হিসেবে পাইছে। আমার নামে কোনো মামলাও হয়নি। শুধুমাত্র অনুসন্ধান চলছে, যেটার পরিসমাপ্তি হইছে গত ১৮ই ফেব্রুয়ারি। আচ্ছা, আর যদি আপনার দলের বিষয়ে জানতে চাই, জি। আপনার দল এই অভিযোগ আসার পর আপনাকে সাময়িক অব্যাহতি দিয়েছিল এবং যেটুকু জানি এনসিপি আপনার বিরুদ্ধেও একটা তদন্ত চালিয়েছিল। ওই তদন্তের রিপোর্টটা কি ছিল বা আপনি কি শোকজের বিপরীতে জবাব দিয়েছিলেন কিনা? আপনার দল এ বিষয়ে ভূমিকা কি রেখেছে? দেখেন জাতীয় নাগরিক পার্টি মাত্র ১ বছর পূর্তি শেষ মানে হলো মাত্র ২৮শে ফেব্রুয়ারি ছিল বর্ষপূর্তি। তো এই ২৮শে ফেব্রুয়ারি এক বছর একটা দল। আর ওই সময় আমার ব্যাপারে যখন এই ঘটনাগুলো ঘটতে থাকছিল একটার পর একটা মিডিয়া ট্রায়াল হচ্ছিল, ওই সময় কিন্তু দলের বয়স ছিল মাত্র ১.৫ থেকে ২ মাস। রমজানের ১ দিন আগে আমাদের দল প্রকাশ পেল। তারপরে মানিক মিয়া এভিনিউতে হইছিল। এরপরে ১ দিন পরে রমজান শুরু হলো। ১১ই রমজানেই একটা পত্রিকা, অনলাইন পত্রিকার মাধ্যমে এই মিডিয়া ট্রায়ালটা শুরু হলো। আর যতটুকু আমার মনে পড়ে সম্ভবত ১৭ কি ১৮ এপ্রিলে দুদক আমাকে এটা করলো। তো যখনই দুদক এটা করলো তখন আরো বেশি এটা নিয়ে মানে আলোচনা সমালোচনা শুরু হলো যে এনসিপি একজন হচ্ছে কেন্দ্রীয় নেতা, সে এই ধরনের অভিযোগে অভিযুক্ত। তো বাংলাদেশে তো একটা জিনিস হয় যে পারসেপশনটা কেউ যদি অভিযোগে অভিযুক্ত হয়, অভিযোগ আসে তার মনে করা হয় যে সে অভিযুক্ত, সেই দোষী। প্রমাণ হওয়ার আগেই মানুষ এটা চিন্তা করে। তো এটা নিয়ে তখন তুমুলভাবে লেখালেখি হচ্ছিল। বারবার শব্দটা আসতেছিল এনসিপির কেন্দ্রীয় নেতৃত্বের দ্বারা এটা ঘটছে। তো যেহেতু এনসিপি নামটা বারবার আসতেছিল, একটা নতুন দলের জন্য ওই সময় আসলে কি করা দরকার ছিল? কারণ আমরা তো সবাই কেবলমাত্র একসাথে কাজ করতেছিলাম। অনেকের সাথে তখন পুরা পরিচয় হয়ে ওঠেনি। হয়তো সেন্ট্রালে যে সমস্ত নেতৃত্ব ছিল তাদের সবার একটা সম্পর্ক ছিল। পুরো দেশব্যাপী যে একটা সব জায়গায় আলোচনা সমালোচনা হচ্ছিল। গ্রামের বা থানা পর্যায়ের বা জেলা পর্যায়ের একটা নেতাকেও অনেকে বলতেছিল, "এই দেখছো তোমাদের দলের লোক এরকম কাজ করছে।" এই কথাগুলো যখন বেশি হচ্ছিল তখন সেন্ট্রাল কমিটি এটা একটা সিদ্ধান্ত নিল, সেখানে আমাকেও ডাকছিল। ডেকে নিয়ে আমার সাথে কথা বলছে। আমাদের আহ্বায়ক মহোদয় নাহিদ ইসলাম সাহেব ছিলেন, আরো অন্যান্যরা। তো কথা বলে যে তাহলে আমরা কি করতে পারি? যেহেতু এখন যদি আমরা শোকজ এবং হচ্ছে সাময়িক অব্যাহতিটা রাখি, তাহলে হবে কি আপনার ব্যাপারে যে সমস্ত বিষয়গুলো উঠছে এগুলোর ব্যাপারে আমরাও ঠিকমতো জানতে পারলাম, দলও ঠিকমতো জানতে পারল। আর দুদক তো সঠিকভাবে তদন্ত করা শুরুই করছে। তো দুদকের তদন্তের উপর আমাদের ভরসা আছে। তো তদন্ত ওই জায়গা থেকে যদি
রিপোর্ট চলে আসে, সেটা যদি না হয় তাহলে আমরা দলের পক্ষ থেকে না হব, আর যদি সেটা হা হয় তাহলে আমরা দলের পক্ষ থেকে হা হব। তো আমি সকলের সঠিক জবাব দিছি। আমার মনে হয়েছে প্রায় 8 পৃষ্ঠার জবাব নেওয়া ছিল এবং আমি বিস্তারিত সবকিছু সেখানে লিখছি। তারা সেটাতে সন্তুষ্টই হয়েছেন এবং আমাকে আবার আত্মপক্ষ সমর্থনে আমাকে আবার শুনানির জন্য ডাকছিলেন ব্যক্তিগত হাজিরিতে। আমি সেখানে আমাদের দলের জানেন একটা তদন্ত মানে শৃঙ্খলা কমিটি আছে, যে কারো ব্যাপারে এই ধরনের কোনো ঘটনা ঘটলে তারা সেখান থেকে শোকজ করে এই করে, তাদের সামনে আমি বসছি, তারাও সন্তুষ্ট হয়েছেন। কিন্তু যেহেতু রাষ্ট্রপক্ষের স্বায়ত্তশাসিত একটা প্রতিষ্ঠান দুর্নীতি দমন কমিশন এটার ব্যাপারে তদন্ত করতেছিল, তো আমাদের দল সর্বাত্মক সহযোগী ছিল, যাতে করে কেউ এই কথা না বলতে পারে যে একটা কথা চাওয়ার আছে, আপনি জানেন ওই সময় খুব কথা হতো সরকার এনসিপি, সরকার চালায় এনসিপি, তাহলে মনে হয় দুদকও এনসিপির। তো ওই সময় যদি ওই সহযোগিতা না করা হতো, লোকজন বলতো যে দেখো তারা সহযোগিতা করতেছে না, প্রভাব বিস্তার করতেছে। এই সমস্ত বিষয়কে সামনে রেখে সঠিক রাজনৈতিক সিদ্ধান্তই নিছে এনসিপি ওই সময়, সাময়িক অব্যাহতি এবং শোকজ দিয়ে, আমার এটা মনে হয়। এবং আমি ওই জন্য গত প্রায় 1 বছর এটাকে আমি সমর্থন দিয়ে আসছি, কারণ আমি জানতাম এটা একদিন ইনশাল্লাহ সত্য প্রকাশিত হবে। তার মানে দলের প্রতি আপনার কোনো অভিমান নেই, যে দল একটু তাড়াহুড়ো করে আপনাকে একদম সাময়িক অব্যাহতি পর্যন্ত দিয়ে ফেলল? যে পরিমাণ মানে পিয়ার অ্যাটাক হচ্ছিল, মিডিয়া ট্রায়াল হচ্ছিল, একটা মাত্র 1.5 মাস বয়সী দল, যেখানে বেশিরভাগ ছাত্র নেতৃত্ব, আবার 24 হচ্ছে আমাদের মানে মানে আত্মার মানে অন্তরস্থল থেকে আমরা ধারণ করি এরকম একটা দল। তো তারা আসলে এই ধরনের বিষয়কে তো সঠিকভাবেই, আমার মনে হয় এটা সঠিক সিদ্ধান্ত ছিল। আমরা আজকে সোশ্যাল মাধ্যমেও দেখতে পেয়েছি হাসনাত আব্দুল্লাহ আপনার বিষয়ে একটি লেখা পোস্ট শেয়ার করেছেন, সেখানেও অনেকটা আপনাকে তিনি সমর্থন করছেন, বা এনসিপির যারা কেন্দ্রীয় নেতা, সিনিয়র নেতা, তারা এরকম একটা মিডিয়া ট্রায়ালের মধ্যে দিয়ে বেশ কিছু সময় যাচ্ছিলেন বা যাচ্ছেন। এই সমর্থনটাকে কিভাবে দেখেন আসলে হাসনাত আব্দুল্লাহর কাছ আসলে থেকে? দেখেন যে এখানে ব্যক্তি হাসনাত আব্দুল্লাহ বা ব্যক্তি নাহিদ ইসলাম বা ব্যক্তি সার্জিস আলম বা ব্যক্তি নাসিরউদ্দিন পাটোয়ারি বা যারাই আছেন আমাদের, বা আমাদের সদস্য সচিব আছেন আক্তার আহমেদ, তো ওনারা যেটাই ওনারা এই মুহূর্তে তাদের অবস্থানকে ব্যক্ত করতেছেন, তো এটা আসলে সত্যের পক্ষ নেওয়া, সত্যের পক্ষ নেওয়া, এই জন্য সত্যের পক্ষ নেওয়া যে আমার এই অব্যাহতিটা তো ইন্টারিম গভর্নমেন্টের সময় হতে পারতো, বা আমার এই অব্যাহতি তো খুব অল্প সময় শেষ হতে পারতো, কিন্তু পুরা দল এই 1 বছর আমি যেরকম, আমাকে যেরকম মানে দেখা মাত্রই, আমার কোনো খবর মাত্রই খারাপ খারাপ শব্দ ব্যবহার করা হয়েছে, গালিগালাজ করা হয়েছে, কখনো কখনো মা বাপের নাম ধরে গালিগালাজ করা হয়েছে, ঠিক এনসিপি কেও ভাবে করা হয়েছে একই সাথে, হয় আগে এনসিপি করছে আমাকে পরে, না আমাকে আগে এনসিপি কে পরে, এভাবে করছে। তো সেই জায়গাতে আসলে দল তো আশাবাদী ছিলই যে ধরনের জিনিস অবশ্যই একদিন সত্য প্রকাশিত হবে। তো সেজন্য তারা আজকে এটা এটা আমি এরকম বলবো না যে তারা আমাকে শুধু সহযোগিতার জন্য এটা করতেছে, বরং তারা, আমি ব্যক্তির জায়গায় যদি অন্য কোনো দলের কোনো লোক থাকতো তাহলেও তারা এটা করতো, বা অন্য কোনো ব্যক্তি হলেও তারা করতো, যদি আসলেই সত্যটা প্রকাশিত হতো। ওকে, আপনাকে যদি মানে খুবই ক্লিয়ার একটা প্রশ্ন করি, সেটা হলো যে আপনি কেন এত বড় একটা প্রশ্নের মুখোমুখি হলেন? এই যে যদি বলি যে তদবির বাণিজ্য কমিশন ইস্যু, আপনাকে সচিবালয়ে খুব ঘন ঘন দেখা যেত, মানে আপনার এই যে সম্পৃক্ততা, এই জিনিসগুলিতে আপনি কেন টার্গেটের বস্তু হতে গেলেন? এই প্রশ্নের 2-3টা অংশ আছে, আমি একটু সংক্ষেপে বলতেছি। সেটা হলো প্রথম অংশ, যে ব্যক্তি গাজী সালাউদ্দিন তানভীর এখানে কোন রকমেই টার্গেটেড না। এখানে টার্গেটেড ছেলে হলো একটা 1-1.5 মাস বয়সী, তৎকালীন 1-1.5 মাস বয়সী আহ একটা রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি, যাদের পুরো নেতৃত্বটা আসছেই হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব থেকে। তারা সবাই মিলে একটা দল করছে, জন আকাঙ্ক্ষার দল, 24 আকাঙ্ক্ষার দল। তো সেই জায়গাতে তাদেরকে প্রশ্নবিদ্ধ করে কিভাবে জুলাইকে মানে শেষ করে দেওয়া যায়, জুলাইকে অপদস্থ করা যায়, জুলাইকে মেরে ফেলা যায়। তো সেটাই উদ্দেশ্য ছিল দুষ্কৃতিকারীদের। তো কাউকে না কাউকে তো ব্যবহার করতে হবে, কোনো না কোনো চরিত্রকে তো এখানে ব্যবহার করতে হবে। হ্যাঁ, তো সেই চরিত্রটাকেই হয়তো কিছু কিছু জায়গাতে মানে মনে করছে যে গাজী সালাউদ্দিন তানভীরের চরিত্রটাকে ব্যবহার করলে হয়তো আমরা সফল হব। যেমন এটার সাথে লেজ লাগানোর কথা, এটা যে সচিবালয়ে 5ই আগস্ট পরবর্তী বিএনপির কোন নেতা যায়নি? আব্দুল আওয়াল মিন্টু সাহেব কয়বার গেছেন? আমি উদাহরণ হিসেবে বলতেছি, উনি এখন মাননীয় মন্ত্রী।
হ্যাঁ, তারপরে হচ্ছে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর ভাই কতবার গেছেন? রাশেদ সে কতবার গেছে? তো তারা গেছে কারণ তারা আগেও যেত। আমি তাদের একটু শেষ তাদের করি। তাদের যাওয়াটা আর আপনার যাওয়াটা কি সমান হবে না? আপনি তাদের থেকেও একটু বেশি না, গিয়েছেন। কখনো এরকম হতেই পারে না। কারণ কি? ওনারা তো আওয়ামী লীগের রেজিমেও যেত। আচ্ছা। নূর নূ নূ নূর ভাই তো আওয়ামী লীগের রেজিমেও যেত। রাশেদ তো আওয়ামী লীগের রেজিমেও যেত। বিএনপির অন্যান্য নেতারাও তো বিভিন্ন সময় এমপি ছিল বা এলাকার জনপ্রতিনিধি ছিল, তারা তো যেত। আমরা তো তার আগে কখনো যাইনি। আচ্ছা। তো তারা যেহেতু আগেও যেত, তো আপনি এমন ওই সময় সচিবালয়ের বিষয় নিয়ে ডিসি নিয়োগ নিয়ে যে সমস্ত সাংবাদিকরা বিটে কাজ করছে, সাংবাদিক, তো তারা কিন্তু আমাকে এই কথা বলছে, আমরা ভাই 22 বছর ধরে ইয়াতে কাজ করি, সচিবালয়ে কাজ করি। আমি 16 বছর ধরে কাজ করি। তা আমি বললাম, আপনি তাহলে পুরা আওয়ামী লীগের রেজিমে কাজ করে আসছেন। হ্যাঁ, তা আমরা তাদের কাছে আমরা ২ বার যাওয়া, আর ওই ১৬ বছর ধরে যেহেতু বিএনপি নেতৃত্ব, অন্যান্য দলের নেতৃত্বরা যাচ্ছেন, তাদের যাওয়াটা তো মানে মুখ চেনা অবস্থা। আর আমাদেরকে তারা চেনে নাই। আমাদেরকে জানতো না। তো এই জায়গায় হয়তো মনে হইছে, আরে এরা ২ দিনের দল করে বা কেবল গণ-অভ্যুত্থান করে এতবার কেন আসছে? অথচ আমি এর আগেও বারবার বলছি, এখানেও হচ্ছে ফেস দ্য পিপল এও বলছি, সেটা হচ্ছে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেব, শিক্ষা উপদেষ্টা মহোদয় যে কয়বার ডাকছিলেন ইয়াতে যে কাজ করার জন্য, মানে উনাকে সহযোগিতা করার জন্য, আমরা ওই ২-৩ বার আমরা তার সাথে দেখা করার জন্য গেছিলাম। এটা পাস চেক করলে হয়ে যায়। যে কে পাস দিচ্ছে আপনাকে? সচিবালয়ে এমনি ঢোকা যায় না। তো কোন একটা মন্ত্রীর পিএস এর পক্ষ থেকে পাস আসতে হয়, সচিবের কাছ থেকে পাস আসতে হয়। তো সেটা চেক করলে তো হয়ে যায় যে গাজী সালাউদ্দিন তানভীর কোন অধিকারে বা কোন ব্যক্তির সাথে দেখা করার জন্য ঢুকলেন। তো এটা স্পষ্ট কথা। তো সেটা তো অন্যরাও ঢুকছে। তো এটাকে যদি ব্যাশিং করা হয়, এটাকে যদি মিডিয়া ট্রায়াল এর বস্তু বানানো হয়, তাহলে আসলে গাজী সালাউদ্দিন তানভীর এখানে টার্গেটেড না। আর ৩ নাম্বার আরেকটা জিনিস এখানে, সেটা হচ্ছে যে কিছু ব্যক্তি আছে যারা আমার মাথার পাগড়ি, দাড়ি, টুপি, পাঞ্জাবি, জুব্বা, এই সারা পৃথিবীর মানে সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নতি লেবাসের সাথে তাদের একটা দুশমনি ভাব আছে। এটা স্পষ্ট। তারা এটাকে ব্যবহার করছে এবং একটা পত্রিকা রিপোর্টও করছিল। দুর্নীতির ব্যাপারে ভিতরে লিখছে। কিন্তু উপরে রিপোর্ট হচ্ছে, শিরোনাম হচ্ছে লেবাসধারীর কাণ্ড। এটা বাংলাদেশের সংস্কৃতির সাথে যায় না তো। কিন্তু এ ধরনের একটা সমাজের মধ্যে এই ধরনের একটা গ্রুপ তৈরি হয়েছে। বা তারাও এর পিছনে ছিল। আচ্ছা, যদি একদম আমরা শেষ দিকে চলে জি। এসেছি, সেটা হলো যে এই যে একজন নাগরিকের বিষয়ে যদি অভিযোগ উঠে, কিন্তু আপনি যেটা একটু আগেও বললেন, আমাদের দেশে একটা কালচার বা সংস্কৃতি হলো অভিযোগ কারো বিষয়ে উঠলেই তাকে অনেকটা দোষী মনে করে ফেলা হয়। জি। তো আপনার বিষয়ে অভিযোগটা আসলো, দুদক তদন্ত করলো এবং সর্বশেষ আপনাকে একরকম অব্যাহতি দিল। এর মাঝখানে এই পুরো সময় যে আপনি একটা মিডিয়া ট্রায়াল বলি বা আপনি দোষী এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে গেলেন, এই জায়গায় কি আপনার কোনো অভিযোগের বিষয় আছে বা এই পুরো কালচার নিয়ে কোনো মূল্যায়ন? আমি ১ম এ একটা কথা বলছি যে আ মহান রব্বুল আলামিন কারোর সাথে এই ধরনের আর কাউকে এ ধরনের বিপদের মধ্যে না ফেলুক। যারা বিভিন্ন সময় বিভিন্ন খবরে, ফেসবুকে, পোস্টের কমেন্টসে গালিগালাজ করে অথবা বিভিন্ন ধরনের খারাপ কথা বলে, তো আমিও তাদেরকে সবসময় কমেন্টস এর মধ্যে লিখে দিতাম যে, আল্লাহ আপনাকে এ ধরনের বিপদে না ফেলুক। হ্যাঁ? আবার কাউকে লিখতাম যে জাযাকাল্লাহ খাইর। আপনাকে অসংখ্য মানে আল্লাহ তাআলা প্রতিদান দিক, যেন আপনার এই গালিগালাজের বদলে আমি নেকি এবং সওয়াব পাই। এগুলো কেন লিখতাম জানেন? কারণ আমাকে তো শক্ত থাকতে হবে। আমি তো ওই অভিযোগের ধারে কাছেও নাই। আমি তো দোষের ধারে কাছেও নাই। আমি তো এই ব্যাপারে কিছু জানিও না। সরকারের এনসিটিবির কাগজ কিনবে, সেটা তো আমাকে জিজ্ঞাসা করার কথা না। যেরকম আপনাকে জিজ্ঞাসা করেনি অবশ্যই। যেখানে একটা ছাত্রকে জিজ্ঞাসা করেনি, প্রধান শিক্ষককে জিজ্ঞাসা করেনি, তানভীরকে কেন জিজ্ঞাসা করবে? তানভীর কে? কিন্তু তার সাথে সম্পৃক্ত করে লিখে দিল। তো সেই কথাটাই অবলীলায় বিশ্বাস করে যাচ্ছে এবং গালিগালাজ করে যাচ্ছে। একটা মানুষের তো ব্যক্তি জীবন আছে, সামাজিক জীবন আছে, পারিবারিক জীবন আছে, রাষ্ট্রীয় জীবন আছে। হ্যাঁ? তো এসব জায়গাতে তো তার একটা চলা আছে। ব্যক্তির জায়গাতে হাজারো মানুষের সাথে আমার পরিচিতি আছে। পারিবারিক জায়গাতে আমার শ্বশুরের পরিবার, আমার নিজের দাদার পরিবার, নানার পরিবার, এরকম আমার বোনের এরকম অনেক বড় একটা গোষ্ঠীর সাথে আমি সম্পৃক্ত। দলীয় কারণে জাতীয়ভাবে সম্পৃক্ত। সে জায়গাতে একঘরে করে দেওয়ার মতো। আমার মনে আছে যে কুরবানি ঈদের আগে এই ঘটনাগুলো ঘটতেছিল। রমজান এবং কুরবানি ঈদের মাঝখানে। আমি কুরবানি ঈদের মধ্যে আমি সাধারণত কখনোই
ঈদগাহ ছাড়া কখনো ঈদের নামাজ পড়িনি, কোনোদিন পড়িনি। কিন্তু এবার প্রথম আমাকে মসজিদে যে একরকম লুকায় ওই কি বলে মাস্ক পরে, আমার ফ্যামিলিকে জিজ্ঞাসা করে দেখবেন, আমি চট্টগ্রামে চাকরি করতাম করোনার সময়, আমি অফিসে কখনো মাস্ক পরে যেতাম না। আমার কাছে কেমন জানি গুমটে গুমটে ভাব লাগতো। সে মাস্ক পরে আমাকে ইয়াতে যেতে হলো, ঈদগাহে যেতে হলো নামাজ পড়তে। এরপরও তাই হয়, মসজিদে গেলে যেন মানুষের একটা ইতে না পড়তে হয়, কারণ আমার তো পরিবার আছে। আমি অপদস্থ হওয়া মানে আমার পরিবার অপদস্থ হওয়া, আমি অপদস্থ হওয়া মানে আবার আমার দলের উপর একটা প্রেশার আসা। তো আমার মা এত কান্না করছেন, আমার মানে অর্ধাঙ্গিনী, সে এত কষ্ট পাইছে, এত নামাজ পড়ছে, আল্লাহর কাছে চাইছে, আমিও চাইছি। আমার অনেক বুজুর্গ ব্যক্তিরা আছেন, তাদেরকে আমি বলছি, তারা কাবা শরীফে যে আমার জন্য দোয়া করছেন, আরো যারা ছিল। তা আমি মনে করি যে এটা একটা এমন একটা বিষাদগার সময় আমার কাটছে, এবং সেটার ট্রমা এখনো আসলে আমার মধ্যে থেকে যায়নি। হ্যাঁ, কারণ আমি আসলে খুবই মানে কাজ করা মানুষ, কাজ করতে ভালোবাসি। সেখানে আমাকে একদম ঘরের মধ্যে বসে থাকতে হইছে একটা লম্বা সময়। যদিও আমি দলীয় বিভিন্ন কার্যক্রম বা আ সামাজিক কার্যক্রমগুলো চালাইছি, কিন্তু নিজে উপস্থিত থেকে নিজে কদম ফেলে যে কাজ করার যে আনন্দ, সেটা তো আসলে পাই নাই। যার কারণে আমি মানসিকভাবে অনেকটা মানে গুমটে হয়ে গেছিলাম। গত ২-৩ দিন থেকে বেশ ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। কিন্তু শুধু আমার মায়ের ওই মলিন মুখ, তার চোখের পানি, আমার ঘরের মানুষের, এগুলো সব মানে আসলে আমার জন্য অনেক কঠিন একটা মুহূর্ত ছিল। আমি কখনোই চাইবো না যে বাংলাদেশের কোনো ব্যক্তির সাথে কখনো এ ধরনের ঘটনা ঘটুক। কারো অধিকার, সামাজিক অধিকার, মানবিক অধিকার এভাবে ক্ষুণ্ণ করা হোক। আমরা যদি দর্শকদের সুবিধার জন্য আদালতের রায়টা বা আপনার বিষয়ে যে পর্যবেক্ষণটা যদি আরেকটু স্পষ্ট করি, সেটা হলো যে যদিও মিডিয়াগুলিতে বলছে, গণমাধ্যমে আসছে, বিদেশ যাত্রায় যে আপনার নিষেধাজ্ঞা এবং এনআইডির উপর যে ব্লক আদেশ ছিল সেটা প্রত্যাহার করে নিয়েছে। আর সর্বোপরি যদি জিজ্ঞেস করি যে দুদক কেন্দ্রিক যে অনুসন্ধান অভিযোগ, এই বিষয়গুলি নিয়ে পর্যবেক্ষণ কি ছিল সে রায়? পর্যবেক্ষণ এরকমই ছিল। এই রায়টা আমি হচ্ছে আমার আ ফেসবুক পেজের মধ্যে প্রোফাইলের মধ্যে আমি এটা দিয়ে দিছি। সেখানে লেখা আছে যে যখন দুদক আমাকে তার অনুসন্ধান পরিসমাপ্তিকরণের প্রজ্ঞাপনটা আমার হাতে দিয়েছেন। তো তখন আমি সেটা নেওয়ার পরে বিজ্ঞ আদালতের কাছে, মহানগর দায়রা জজ উনার কাছে যখন আমি আপিল করলাম, আ এটার যে আমার যে এনআইডি, এটা আমার একদম একটা সাধারণ মানে জনগণের একটা মানবিক অধিকারগুলোর মধ্যে একটা। তো সেইটা আমাকে ফেরত দেওয়া হোক। সেইটা ব্লকটা উঠায় নেওয়া হোক। কারণ আমি সামান্য একটা সিমও কিনতে পারতাম না, সিম হারায় গেলে। আর হচ্ছে আমার বিদেশ যাত্রার যে নিষেধাজ্ঞা ছিল সেটাও দূর করা হোক। কারণ এজ এ মুসলিম আমি হজে যেতে পারি, উমরায় যেতে পারি। এটা আমার অধিকারের মধ্যে। তো যেহেতু আমার অভিযোগ প্রমাণিত নয়, তো আমার এটা ফেরত দেওয়া হোক। তখন মাননীয় বিজ্ঞ আদালত এটার জন্য ১ সপ্তাহ সময় নিয়ে একটা তারিখ দেন। তো সেটা ছিল গত ১লা মার্চ। তো ১লা মার্চে যখন আমরা গেলাম, তখন বিজ্ঞ আদালত এভাবে রায় বলছেন যে উনি জিজ্ঞাসা করছেন দুদককে। কারণ দুদকের চাওয়া প্রেক্ষিতেই উনারা এই নিষেধাজ্ঞা দিয়েছিলেন। তো দুদক তখন তাকে এই কথা বলছেন। ওখানে লেখা আছে যে গাজী সালাউদ্দিন তানভীরের উপর আনীত অভিযোগ আ এর অনুসন্ধান পরিসমাপ্তকরণ হইছে, এবং তার ব্যাপারে অভিযোগগুলো প্রমাণিত না হওয়ার কারণে আ হচ্ছে তার এনআইডি পূর্বের যে আবেদন ছিল হ্যাঁ, সেটা আবেদন ছিল, সেটা প্রত্যাহার করলে আমাদের কোনো আপত্তি থাকবে না। আচ্ছা। তো সেটার প্রেক্ষিতেই মাননীয় বিজ্ঞ আদালত এটাকে প্রত্যাহার করে নিছে, এবং আলহামদুলিল্লাহ এর দ্বারা আ দুদকের সাথে সম্পৃক্ত আমার যে বিষয়গুলো ছিল, তো সেগুলো সবগুলোই নিষ্পত্তি হইছে। আল্লাহ শুকর। গাজী সালাউদ্দিন তানভীর, অনেক ধন্যবাদ আমাদেরকে ধন্যবাদ। সময় দেওয়ার জন্য। দর্শক, আজকে এই পর্যন্তই। আবারও দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো অতিথিকে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।